আসসালামু আলাইকুম। আমি জিশান মাহমুদ। আমি আপনাদের সাথে কথা বলছি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে। ইতিপূর্বে আমাদের অনেকগুলো পর্ব চলে গিয়েছে যেখানে আমরা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের বিভিন্ন দিক যেমন ক্যামেরা, লেন্সেস, তারপরে কিভাবে আলো নিয়ন্ত্রণ করব ইত্যাদি বিভিন্ন বিষয়, তারপর হোয়াইট ব্যালেন্স ইত্যাদি বিভিন্ন বিষয় জেনেছি। তো এইগুলা ছিল মোটামুটি টেকনিক্যাল পার্ট, মানে এইগুলা দিয়ে ছিল আর কি আপনি যন্ত্রের সাহায্যে কিভাবে যন্ত্র দিয়ে কিভাবে কমিউনিকেট করবেন বা যন্ত্র দিয়ে কিভাবে আপনি আপনার মেসেজটা তুলে ধরবেন, যেখানে আপনি যন্ত্রকে নিয়ন্ত্রণ করছেন কিন্তু সেখানে আসলে মানে যন্ত্র যদি কোনো কিছুতে আপনাকে ঠিকভাবে উত্তর না দিতে পারে তাহলে আপনি কিন্তু আপনার যে জিনিসটা চাচ্ছেন সেই জিনিসটা পেতেন না। তো এইটা ছিল আসলে পুরোপুরি যন্ত্রের উপর নির্ভরশীলতা, এবং সেটা স্বাভাবিক, এখানে দোষের কিছু নেই। আপনি ওই যন্ত্রের উপর অবশ্যই নির্ভরশীল হবেন, কারণ আপনি একটা মাধ্যম দিয়ে কাজটা করছেন। তো সেই ক্ষেত্রে আপনার সেই যন্ত্রের উপর নির্ভরশীল হওয়াটা দোষের কিছু ছিল না, এটাই স্বাভাবিক। তো এই জিনিসগুলো টেকনিক্যাল বিষয়, কারণ ওই জিনিসগুলোতে আপনি দেখা গিয়েছে যে আপনি একটা জিনিস চাচ্ছেন যে আপনি এক রকমের রং আপনি দিতে চাচ্ছেন আপনার ছবিতে বা ভিডিওতে, কিন্তু আপনি সেই নির্দেশনাটা আপনার ক্যামেরাকে ঠিকমতো দিতে পারলেন না। তাহলে দেখা যাবে যে আপনার ক্যামেরা সেই নির্দেশনাটা না বোঝার কারণে সে প্রয়োজন মতো একটা আউটপুট আপনাকে দিতে পারছে না। ঠিক তেমনি আপনি আবার এক্সপোজার যে কন্ট্রোল করতেন, তখন যদি আপনি প্রয়োজনে আপনার যেই ক্ষেত্রে আপনার প্রয়োজন ছিল যে একটা ব্যাকগ্রাউন্ড একটা ব্লার হবে, মানে সাবজেক্টটা শার্প থাকবে, সেই জায়গায় আপনি ডেপথ অফ ফিল্ডের কন্ট্রোল ঠিকভাবে করতে পারলেন না, বা আপনার ক্যামেরার জন্য বা লেন্সের জন্য সেরকমভাবে ডেপথ অফ ফিল্ডের পরিবর্তনটা লক্ষণীয় হলো না। সেক্ষেত্রে সমস্যাটা কী হতো যে আপনি দেখা গেল যে ডেপথ অফ ফিল্ড বেশি রেখেই কাজটা করলেন, ফলে আপনি যে মেসেজটা দিতে চাচ্ছেন সেই মেসেজটা কোন ধরেন আপনার যেই মেসেজটা আপনার দেওয়ার দরকার ছিল সেই মেসেজটা দেয়া গেল না। এটা এমন হতে পারে যে আপনার ক্যামেরার লেন্স হয়তো বা সেই পরিমাণ ডেপথ অফ ফিল্ড দিতে পারে না, বা আপনার সেন্সরের যেহেতু ছোট সেহেতু আপনি ওই পরিমাণ ডেপথ অফ ফিল্ড তৈরি করতে পারছেন না। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি কোনো না কোনোভাবে যন্ত্রের উপর নির্ভরশীল, এটাই হচ্ছে সমস্যা। আর আজকে আমরা যেগুলো নিয়ে কথা বলবো সেই জন্য আপনি যন্ত্রের উপর নির্ভরশীল যে একেবারেই হবেন না তা নয়, কারণ আপনি যন্ত্র দিয়েই ছবি তুলছেন বা ভিডিও করছেন। তো যন্ত্র যেমন গুরুত্বপূর্ণ এইখানে, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আপনি আপনার মগজ থেকে কিভাবে একটা নতুন আইডিয়া বের করবেন, এবং সেই আইডিয়া দিয়ে আপনি যে মেসেজটা আপনার দর্শককে তুলে দিতে চান সেটা আপনি দিতে পারছেন কিনা। অর্থাৎ আজকে আমরা কথা বলবো কম্পোজিশন নিয়ে। তো কম্পোজিশন আসলে কি জিনিস? কম্পোজিশন শব্দের সহজ অর্থ হলো সাজানো, যে একটা জিনিসকে আপনি কিভাবে সাজাবেন। তো এখন এটাকে কম্পোজিশন কেন বলা হয়? কম্পোজিশন বলা হয় কারণ আমরা যখন কোনো ছবি তুলব বা ভিডিও করব, তখন আমাদের যেই দৃশ্যতে আমরা ছবিটা তুলব সেখানে অনেক কিছুর সমন্বয় থাকবে। ধরুন আমি একটি প্রাকৃতিক ছবি তুলব, সেখানে দেখা যাবে যে গাছপালা, নদী, অনেক কিছু আছে। আবার যদি আমরা কোনো পাহাড়ি অঞ্চলে যাই তাহলে পাহাড় থাকবে, পাহাড়ে সূর্যাস্ত সূর্যোদয় এইসব হবে। তো এইরকম অনেক কিছু এলিমেন্ট আপনার সাবজেক্টে যুক্ত হবে। তো এখন সমস্যা হচ্ছে যে আপনি তো সব এলিমেন্ট একসাথে প্রয়োগ করতে পারবেন না, আবার একটা বা দুইটা এলিমেন্ট দিয়ে সব কিছু করতে পারবেন না। হ্যাঁ, একটা বা দুইটা এলিমেন্টের ছবিও বা ভিডিও করা হয়, সেটাও প্রয়োজন হয়, কিন্তু দেখা যাচ্ছে যে আপনাকে একটা জিনিস সাজাতে হয় বা একটা জিনিস গুছিয়ে তারপর করতে হয়। আর আমরা একটা জিনিস আপনারা খেয়াল করবেন, যখন আপনি কোনো ছবি বা ভিডিও দেখেন তখন কিন্তু আপনার অবচেতন মনেও এটা আসে না যে ও আচ্ছা এখানে কিন্তু ওই কেলভিনের ব্যবহারটা খুব সুন্দর হয়েছে, বা আপনার অবচেতন মনে কিন্তু এরকম আসে না যে এখানে একটু
এইখানে আরেকটু ডেপথ অফ ফিল্ড বেশি হলে ভালো হতো, বা এরকম এই ছবিটা ফুল ফ্রেম সেন্সরে না হয়ে ক্রপ সেন্সরে হলে ভালো হতো, এরকম কিন্তু আমাদের মনে আসে না। মনে আসে মানে যদি আমরা খুঁটিয়ে খুঁটিয়ে জিনিসটা দেখতে যাই, তখন আমাদের মাথার মধ্যে প্রথমেই যেটা হিট করে সেটা হচ্ছে যে আমরা যেই জিনিসগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিভাবে, মানে অর্ডারটা কীরকম, যে এগুলো সাজানো কীভাবে, ক্রমান্বয় কীরকম। সেই ক্রমান্বয়টা যদি সুন্দর হয় তাহলে আমরা বলে ফেলি বাহ চমৎকার সুন্দর একটা ছবি, বাহ খুব সুন্দর দারুণ একটা ভিডিও। তা এই হচ্ছে আমাদের প্রাইমারি একটা অবজারভেশন বা প্রাইমারি একটা ইমপ্রেশন, যেটা হচ্ছে যে আমাদের ওই কন্টেন্টের জন্য চলে আসে। তো প্রাইমারি আমরা বুঝতে পারছি যে প্রাইমারি ইমপ্রেশনটা কিন্তু আমাদের ওই টেকনিক্যাল বিষয়গুলোর উপর আসে না। আমাদের প্রাইমারি ইমপ্রেশনগুলো আসে হচ্ছে অ্যাস্থেটিক বিষয় বা মানে শৈল্পিকভাবে। তো এই শৈল্পিক বিষয় বা অ্যাস্থেটিক বিষয়গুলোকে আমরা কিভাবে সাজাবো, এর উত্তর হচ্ছে আমি যেভাবে চাই আমি সেভাবে সাজাবো। তো আমরা আজকে কথা বলবো ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কম্পোজিশন নিয়ে। আমি জিশান মাহমুদ আছি আপনাদের সাথে। আপনারা অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আমি উত্তর দিতে পারি তাহলে তো আমি পারলামই, আর যদি আমি নাও পারি আমার অন্য ভাই বা বন্ধু তারা উত্তর দিয়ে দিবেন। এর ফলে যা হবে আপনিও শিখতে পারলেন, আমিও শিখতে পারলাম, আমরা সবাইকে সমৃদ্ধ করতে পারবো। আর যদি আমার কোনো ভুল থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি একটা জিনিস আপনাদের বলি যে শুধু এই লেকচারটার ব্যাপারেই না, আমার যতগুলো মানে আপনাদের সাথে যতগুলো আইডিয়া শেয়ার বা লেকচার আমি আপনাদের করেছি সবগুলোতে আমি বলবো অসংখ্য ভুল আছে। প্রত্যেকটা জিনিস আমি বলেছি, প্রত্যেকটা জিনিস ভুল, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যা বলেছি সব ভুল। কিন্তু আমি যে ভুল এটা আমাকে প্রমাণ করার জন্য আপনাদের মিনিমাম 1 থেকে 2 বছর এই ফটো এবং ভিডিও নিয়ে কাজ করতে হবে। তাও এমন না যে একদিন করলেন তারপর আবার অনেক দিন বন্ধ, তারপর আবার একদিন করলেন, এরকম না, নিয়মিত কাজ করে যেতে হবে। আপনি কাজ করতে 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 দেখবেন যে ওইখানে অনেক মানে আপনার সাথে আমার অনেক মতানৈক্য আছে। তো এর মানে না আপনি ঠিক আমি ভুল বা আমি ঠিক আপনি ভুল, আমরা সবাই ঠিক। এখানে আসলে কাজ করার অনেক রকম উপায় আছে। আমরা যেভাবে কাজ করে কমফোর্টেবল সেই জিনিসটা হলো ঠিক। আমরা যদি যেই জিনিসটা মনে করবো যে এইভাবে কাজ করতে আমার ভালো লাগে সেইটাই হচ্ছে ঠিক। আসল উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের মেসেজটা সবাইকে ঠিক মতো তুলে দিতে পারছি কিনা। যদি আমরা আমাদের মেসেজটা সবাইকে ঠিক মতো তুলে দিতে পারি তাহলেই আমরা সার্থক। এখানে আসলে ঠিক বা ভুলের বিষয়টা খুবই গৌণ, আর মেজর কিছু মিস্টেক ছাড়া, যেমন আপনি আপনার প্রচণ্ড ওভার এক্সপোজড বা প্রচণ্ড আন্ডার এক্সপোজড একটা ছবি তুললেন এবং ভিডিও করলেন, সেই জিনিসটা ভুল। কিন্তু আপনি ফ্রেম বাঁকা রাখলেন বা সোজা রাখলেন, আপনি আপনার ছবিতে ইয়েলো বেশি ব্যবহার করলেন বা ব্লু বেশি ব্যবহার করলেন, এই জিনিসগুলো আপনি কি আপনার প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পেরেছেন কিনা সেটা ঠিক। এখানে কেউ আপনাকে বলবে না যে আমি তোমার এটা ভুল হয়েছে বা আপনার এটা একদম 100% সঠিক হয়েছে। এটা আসলে বলার কিছু নাই। এটা হচ্ছে আমার যেটা প্রয়োজন সেইটা যদি আমি তুলে দিতে পারি আমার দর্শককে, সেটাই হচ্ছে আমার মূল বিষয়। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা কম্পোজিশন বিষয়। তো প্রথমেই আমরা বলি যে কম্পোজিশন আমরা কেন শিখব। কম্পোজিশন আসলে আমরা তো বললামই যে এটা আমাদের সম্পূর্ণ নিজের বিষয়, সেখানে আসলে শেখার কিছু নাই। সেটা আমি যেভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো সেটাই হচ্ছে ঠিক। তো আমরা আসলে এখানে কোনো নিয়ম শিখছি না, আমরা শিখছি হচ্ছে কিছু স্টার্টিং পয়েন্ট। যখন আমরা একদমই কিছু না জানি বা আনারি, তখন আমরা যদি আমাদের চিন্তা করার সুবিধার্থে কিছু পয়েন্ট যদি আমরা মনে রাখি তাহলে ওইভাবে আমাদের কাজটা করতে খুবই সুবিধা হবে। এটাই হচ্ছে কম্পোজিশনের প্রথম কম্পোজিশন শেখার মূল কারণ। এখানে আপনি এইখানে যেই টিক্স বা যেই সেট আপগুলো নিয়ে আপনার সাথে কথা বলবো, আপনার যে সেগুলোই ব্যবহার করতে হবে এরকম কোনো কথাই নেই। আপনি চাইলে আপনার মন মতো 1000টা নিয়ম তৈরি করতে পারেন, 1000টা নিয়ম ভাঙতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু কথা একটাই, যেটা হচ্ছে আপনাকে আপনার সেই মেসেজটা আপনার দর্শককে তুলে দিতে হবে বা আপনার দর্শককে পৌঁছে দিতে হবে, সেটাই হচ্ছে আসল কথা। কিন্তু এইগুলো জানার মাধ্যমে আমরা একটা
প্রাইমারি একটা স্টার্টিং পয়েন্ট পাবো, সেখান থেকে আমরা যদি আমাদের চিন্তা ভাবনা শুরু করি, তাহলে কি হবে যে আমাদের প্রচুর সময় বাঁচবে। যে আমরা একটা দৃশ্য দেখলাম এবং সেটা ধরেন আপনি ফিল্মিং করবেন বা আপনি সেটা ছবি তুলবেন, তো আপনি দৃশ্যটা দেখার পর দেখলেন যে খুব একটা বেশি সময় নেই, তো আপনার ছবিটা তাড়াতাড়ি তুলতে হবে। যেমন একটা আকাশে একটা পাখি উড়ে যাচ্ছে, পাখিটা খুব সুন্দর, আপনি এখন চিন্তা করবেন যে আমি একটা গাছের সাথে একটা পাহাড়ের সাথে বা নিচে যদি নদী থাকে তাহলে কিভাবে এটাকে আমি সেট করব, ওইটা ভাবার আগে পাখিরা কিন্তু উড়ে যাবে। তো আপনি সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে আপনি করতে পারেন যে আপনার মাথায় যদি পূর্বেই কোনো আইডিয়া থাকে যে এইভাবে আমি যদি এটা সেট করি তাহলে আমি ছবিটা সুন্দর হবে, তাহলে দেখবেন যে আপনার ওই ছবিটা মানে ওইভাবে তুললে আপনার খুব সুন্দর চলে আসলো। আবার আপনার হাতে যদি সময় থাকে এবং আপনার হাতে যদি সুযোগ থাকে যে বা আপনার মাথায় যদি তৎক্ষণাৎই অন্য একটি নিয়ম ভাঙা আইডিয়া চলে আসে, সেটিও যদি আপনি করেন তাহলেও দেখবেন যে আপনার ছবি সুন্দর হবে বা ভিডিও সুন্দর হবে। মানে মূল কথা হলো হচ্ছে আপনাকে আপনার মেসেজটা কনভে করতে হবে, সেইটা হচ্ছে আসল কথা। আপনি কোন রুলে ছবি তুলেন, কোন স্টাইলে ছবি তুলেন, সেটা কোনো রকম বিবেচ্য বিষয় হয় না। তো চলুন শুরু করা যাক। তো আমরা একদম প্রথমে যেই নিয়মটা নিয়ে কথা বলবো, আচ্ছা আরেকটা জিনিস যে এই কম্পোজিশনের টেকনিক নিয়ে আমি 2টা লেকচারে আপনাদের সাথে কথা বলবো, কারণ একটা লেকচারে আর কি আসলে জিনিসটা আসলে ফুটিয়ে তোলা বলতে মানে সম্পূর্ণভাবে শেষ করা যাবে না। কারণ হচ্ছে যে এই কম্পোজিশন একটা বিশাল বড় জিনিস এবং একই নিয়ম আমি আপনাকে এখন বলবো এবং ঠিক তার পরের নিয়মটাই হবে তার বিপরীত। এটা আসলে পরিস্থিতি বুঝে আমাদের এটা কাজ করতে হবে। তো আমরা একটু মনোযোগ দিয়ে এবং একটু ধীরে ধীরে আমরা এখন যেই কাজটা করব এই লেকচারে, সেখানে হচ্ছে আমরা একটু দেখে আমরা একটু চিন্তা করব, তারপর আবার একটু দেখব, তারপর আবার একটু চিন্তা করব, তাহলে আমরা বিষয়গুলো ঠিক খুব ভালোভাবে বুঝতে পারবো। তো অনেক কথা হয়ে গেল, আমরা চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি যেই জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রুল অফ থার্ড। আপনারা অলরেডি অনেকক্ষণ ধরে স্ক্রিনে এই নামটা দেখেছেন, তো আসুন একটু আমরা এটার লক্ষ্য করি যে এখানে আসলে কি হয়। রুল অফ থার্ড হচ্ছে আপনি আপনার স্ক্রিনকে 3টি জোনে মোট 9টি ভাগ করবেন। তো কিভাবে করব আমরা? ওই স্ক্রিনের 3 ভাগ করে আমরা 2টি রেখা হরাইজন্টালি এবং 2টি রেখা ভার্টিক্যালি কল্পনা করব। তাহলে যে 4টি বিন্দু মাঝখানে পড়বে, সেই মাঝখানের 4টি বিন্দু যে কোনো একটিতে উপরে নিচে উপরের দিকে 2টি নিচের দিকে 2টি যে কোনো একটি বিন্দুতে যদি আমরা আমাদের সাবজেক্টকে প্লেস করি, তাহলে দেখা যাবে যে সেইটা দর্শকের কাছে খুব দ্রুত নজর কাড়বে। এটা কিন্তু একটা সায়েন্টিফিক্যালি প্রুভেন ফর্মুলা যে মানুষের চোখ সবসময় এই যে 4টা পয়েন্ট হরিজন্টাল এবং ভার্টিক্যালি একটা ফ্রেমকে 3 ভাগ করে ভাগ করলে যে 9টা জোন ক্রিয়েট হয়, 9টা জোনের মাঝখানের জোনের কর্নারগুলোতে সবসময় তার চোখ যায়। তো আপনার সাবজেক্ট যদি এই 4টা বিন্দুর যে কোনো একটা বিন্দুতে থাকে, তাহলে আপনার দর্শক খুব দ্রুত তার প্রয়োজনীয় তথ্য আপনার ছবির থেকে সংগ্রহ করতে পারবেন। এর ফলে কি হবে যে আপনার প্রতি তার একটা আপনার ছবির প্রতি তার একটা আস্থাশীলতার পরিস্থিতি তৈরি হবে। মানে সে একটা মনের অজান্তে আপনার ছবির প্রতি আস্থা তৈরি হবে এবং এখানে সে যা দেখছে সে সেটার সাথে নিজেকে একটা রিলেট করার চেষ্টা করবে, যেখানে হচ্ছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের সার্থকতা। মানে আমরা আসলে এই জায়গাটাই চাই যে আমাদের মেসেজটা দর্শক ঠিকমতো গ্রহণ করতে পারুক এবং নিজেকে তার সাথে রিলেট করতে পারুক, তাহলেই হলো আমরা আমাদের সার্থকতা পাবো। তো আসলে এটাই কিন্তু মনে করেন আপনার একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটরের সার্থকতা, যে তার মেসেজটার সাথে দর্শক বা তার যে অডিয়েন্স আছে তারা কতটুকু রিলেট করতে পারে। যত বেশি রিলেট করতে পারবে তত বেশি আপনার পরিচিতিটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে, আপনার গ্রহণযোগ্যতাটা বৃদ্ধি পাবে। তো এই হচ্ছে আমাদের আসলে মূল কারণ যে আমরা কেন খুব সহজবোধ্যভাবে আমাদের কন্টেন্টগুলো ক্রিয়েট করতে চাই, কারণ আমাদের দর্শকদের সাথে আমাদের
একটা আন্তরিকতা বা মেলবন্ধন সৃষ্টি করতে হবে। তো এই যে দেখেন এইখানে একটা ছবিতে সাবজেক্টটা হচ্ছে একটি মেয়ে যে পড়াশোনা করছে, এবং এইখানে দেখেন যে সাবজেক্টের পাশাপাশি অনেক কিছুগুলো অবজেক্টও কিন্তু আছে। এই যেমন তার পারিপার্শ্বিক পরিস্থিতিগুলো কিন্তু খুব দারুণ অবজেক্ট হিসেবে কাজ করছে। তো এইখানে কেন আমরা মেয়েটিকে রুল অফ থার্ডে রাখার পরেও এত সব অবজেক্টের ভিড়ে দেখা যাচ্ছে যে মেয়েটি আমাদের দৃষ্টিতে এড়িয়ে যাচ্ছে না, আমরা কারণ এই আমাদের চোখ কিন্তু মনের অজান্তে ওই পয়েন্টগুলোতে একটা কিছু খুঁজেছে যে এখানে কিছু আছে কিনা। ঠিক এই জিনিসটাই আমাদেরকে সাহায্য করবে আমাদের কম্পোজিশনকে সহজ করার জন্য। তো এইটা হচ্ছে কম্পোজিশনের সবচেয়ে আপনার জনপ্রিয় এবং সবচেয়ে বহুল ব্যবহৃত রুলস। এছাড়াও আরও অনেকগুলো রুলস আছে, রুলস না আসলে টেকনিক আছে। রুলস বললে সেটা হচ্ছে অবশ্য মান্য এরকম একটা জিনিস বোঝায়, আর টেকনিক বললে যেটা হচ্ছে সেটা আপনি ব্যবহার করলেও করতে পারেন, চাইলে নাও করতে পারেন। তো এখন এই যে আমরা রুল অফ থার্ড দেখেছি, এটা যে সবাই ব্যবহার করবে তা কিন্তু না, আমরা চাইলে অন্য অন্য অনেকভাবেও আমাদের বক্তব্য তুলে ধরতে পারি। তো চলুন দেখা যাক কিভাবে সেটা হবে। এখানে একটা ছবিতে আমরা আর কি রুল অফ থার্ডের একটা প্রয়োগ দেখছি, যে এখানে এই যে বক পাখিটা সেটা ফ্রেমের ডান দিকের এই যে বক্সটা সেই দিকের মধ্যে আছে, অর্থাৎ যদি হরিজন্টালি এবং ভার্টিক্যালি ভাগ করি তাহলে ডান দিকের পয়েন্টটার মধ্যে, ভ্যান্টেজ পয়েন্টটার মধ্যে এই জিনিসটা থাকবে। এবার একটা আসি যে এই এতক্ষণ আমরা রুল অফ থার্ডে বলেছি যে আমরা যে কোনো ওই চারটা বক্সের যে কোনো একটা বক্সে, যে চারটা পয়েন্টের যে কোনো একটা পয়েন্টে রাখবো। হ্যাঁ, আরেকটা কথা যে ওই চারটা পয়েন্টে কিন্তু ভ্যান্টেজ পয়েন্ট বলা হয়, মানে ওই পয়েন্টগুলোতে আসলে মানুষের চোখ যায়, এই কারণে আর কি ওইটা বলা হয়। তো এইটা ছিল হচ্ছে যে আমরা মাঝখানে না রেখে ওই একটু ডানে বা বামে চারটা পয়েন্টে আমরা রাখবো, কিন্তু এইখানে আবার আমরা দেখবো যে সেন্টার কম্পোজিশন। তো চলুন দেখি সেন্টার কম্পোজিশনটা কীরকম দেখায়। এইখানে দেখুন যে সেন্টার কম্পোজিশন করা হয়েছে, কারণ এইখানে সাবজেক্টটাকে মাঝখানে রাখার মধ্যে একটা আপিল খুঁজে পাওয়া গিয়েছে বা একটা আনন্দ খুঁজে পাওয়া গিয়েছে। এখন এই আপিলটা তৈরি হয়েছে কিভাবে? কারণ ডানে এবং বামে সমপরিমাণ জায়গা এবং উপরে ও নিচে সমপরিমাণ জায়গা একদম খুব নিখুঁতভাবে রাখা সম্ভব হয়েছে, এবং ডানে বামে উপরে নিচে প্রায় একই রকম এলিমেন্ট আছে। এই জন্য এই জায়গাগুলোতে সাবজেক্টকে রাখতে খুবই সুবিধা হয়েছে। তো আমরা অর্থাৎ কি বুঝলাম, যে আমাদের যদি অনেকগুলো এলিমেন্ট থাকে তাহলে আমরা চেষ্টা করব যে রুল অফ থার্ডে রাখতে অনেকগুলো এলিমেন্টের মধ্যে যেটা আমাদের মানে মুখ্য এলিমেন্ট বা সাবজেক্ট সেটা। আবার যদি আমাদের অনেকগুলো এলিমেন্ট খুব কম এলিমেন্ট থাকে তাহলে যদি আমরা একটা ব্যালেন্স তৈরি করতে পারি চারিদিকে, তাহলে আমাদের সেন্টার কম্পোজিশনেও কিন্তু খুব সুন্দর একটা ভালো একটা আউটপুট আমাদের আসবে। তারপর আর একটা জিনিস আছে লিডিং লাইন্স। লিডিং লাইন্সটা কি সেটা আমি আপনাদের বলি। লিডিং লাইন্স হচ্ছে একটা লাইন যেই জিনিসটা আপনাকে আপনার সাবজেক্টের দিকে চোখ নিয়ে যাবে, অর্থাৎ ছবির মাঝখানে একটা ছবি বা ভিডিওর মাঝখানে একটা লাইনের মতো থাকবে, সেই লাইনটা আপনাকে দেখাবে যে ওইখানে আপনার সাবজেক্টটা আছে। এই যে দেখুন এইখানে এই যে রেল লাইনের যেই লোহার পাতগুলো আছে সেগুলো দিয়ে আপনি একটা দেখতে পাচ্ছেন যে ছবিগুলোকে আপনি ওই ছবির মানুষগুলো যেখানে আছে সেখানে কিভাবে যেন আপনার চোখ অটোমেটিক্যালি চলে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, আপনাকে কিন্তু সাবজেক্ট খুঁজে পেতে সমস্যা হচ্ছে না, বা সাবজেক্ট খুঁজে পেতে আপনার কোনো কনফিউশন থাকছে না। ওই যে আমাদের সেই পুরো মানে একটা আইডিয়া যে আমাদেরকে অবশ্যই আমাদের যে সাবজেক্ট বা আমাদের যে মেসেজ সেটা আমার দর্শককে বা আবার অডিয়েন্সকে দিতে হবে। তো সেই জিনিসটার জন্য এই টেকনিকটা এবং খুবই 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 আপনাদের মানে একটা সহায়ক টেকনিক, যেটা হচ্ছে আপনার ছবিতে বা ফ্রেমে যদি আপনার লাইন থাকে তাহলে সেই লাইনের ব্যবহার করুন এবং লাইনের মধ্যে আপনার সাবজেক্টকে রাখার চেষ্টা করুন। তাহলে দেখা যাবে যে আপনার অডিয়েন্সের চোখটা ওইখানে খুব সহজে এবং খুব দ্রুত পৌঁছে যাবে এবং তারা সেই ছবিটার মধ্যে একটা আত্মিক বন্ধন খুঁজে পাবেন। তো এই জন্য
খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক এবং পার্সোনালি আমার নিজেরও লিডিং লাইন এই রুলটা আমার ব্যবহার করতে খুব ভালো লাগে। আমি আমার ছবিতে বা ভিডিওতে এই জিনিসটা রাখার চেষ্টা করি, মানে আমার যখন প্রফেশনাল কাজ আমি করি তখন এই লাইনের মাধ্যমে ছবি তোলার বা ভিডিও করার চেষ্টা আমি করি। এটা আমার একটা নিজের মানসিক প্রশান্তি কাজ করে এবং আমার যে দর্শককে আমি এই জিনিসটা দিতে চাই তখনও দেখা যায় যে সে আমার মেসেজটা খুব দ্রুত নিতে পারছে। তো পরের টেকনিকে আমরা যাই। এইখানে দেখেন এই টেকনিকটা হচ্ছে লাইন এবং সেন্টার কম্পোজিশনের একটা মিক্স। আপনি এইখানে দেখেন যে এই যে একটা লোক পত্রিকার কাজ করছে, সেই পত্রিকার কাজ করছে এই লাইনটা তাকে ওই চোখটা একদম সরাসরি লোকটার দিকে গেছে, যদিও আশেপাশে অনেক কিছু আছে, যেমন এইখানে দেখেন একটা কেচিও কিন্তু আছে, কিন্তু কেচিটা কিন্তু প্রথমেই আপনি নজরে পড়ে নেই, কেচিটার নজরে কিন্তু একটু পরে পড়েছে, প্রথমেই কিন্তু আমার নজর পড়েছে এই লোকটার মধ্যে। তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে এই যে পত্রিকাগুলোর মাধ্যমে একটা লাইন ক্রিয়েট হয়েছে এবং এই লাইনের মধ্যে লোকটি আছে। তো তার ফলে দেখা গেছে যে খুব দ্রুত আমার তার দিকে চোখটি গিয়েছে। আবার লোকটিকে আমরা সেন্টার ফ্রেম বলা যায়, যে পুরোপুরি সেন্টার ফ্রেম না, একটু যদিও মানে ফ্রেমের মাঝখানেই আছে, তবে একদম সেন্টারে না, সেন্টার থেকে একটু উপরে। তো এই দুইটা রুল কম্বিনেশন করে আমরা একটা খুব সুন্দর একটা ছবি আমরা এখানে পেয়েছি। তো পরেরটায় যাওয়া যাক। আরেকটা জিনিস হচ্ছে যে ফোরগ্রাউন্ড ইন্টারেস্ট তৈরি করা। তো আমরা যখন ছবি তুলি বা ভিডিও করি সেটা কিন্তু হয় আমাদের 2 ডাইমেনশনাল, আর আমাদের যেই পৃথিবী সেটা কিন্তু 3 ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক। তো ত্রিমাত্রিক জিনিসকে দ্বিমাত্রিক একটা তলে ফুটিয়ে তোলাটা কিন্তু একটু কঠিন বা কষ্টকর, কিন্তু যারা পারে তারা কিন্তু দর্শকদের সাথে খুব দ্রুত নিজেদের কানেক্ট করতে পারে, তাই না? মানে একটা জিনিস আপনি যদি আরেকজনের থেকে বেশি পারেন বা একটা জিনিস যদি আপনার দক্ষতা বেশি থাকে তাহলে অবশ্যই আপনি আরেকজনের থেকে এগিয়ে থাকবেন। তো এইরকম দুই মাত্রিক তলে যারা ত্রিমাত্রিক জিনিসটা ফুটিয়ে তুলতে পারে তাদের যে কন্টেন্ট সেটার প্রতি কিন্তু আমাদের একটা আলাদা ভালো লাগা বা ভালোবাসার সৃষ্টি হবে। এই জিনিসটাই হচ্ছে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ ট্রিক্স, এটা হচ্ছে ফোরগ্রাউন্ড ইন্টারেস্ট। যেমন এইখানে ছবিটা একটু চিন্তা করুন, এইখানে এই পাথরটা কিন্তু ছবিতে খুব একটা বড় ভূমিকা রাখছে, কারণ এই ছবিটাতে আপনি আসলে যদি ওই পিছনের পাহাড় বা মাঝখানের সুন্দর লেককে দেখান, উপরে যদি আপনার আকাশও থাকে, তারপরও এইটুক আপনাকে যতটা আপনার প্রতি একটা আগ্রহ সৃষ্টি করবে, এই যে একটা পাথর, সেই পাথর থেকে আপনার দৃশ্যটা শুরু হয়েছে। এর ফলে দেখা যাচ্ছে যে আপনি ওই পাথরটা সহ একটা বিশালতাকে আরো বেশি উপলব্ধি করতে পারছেন, যে এইখানে অনেক বিশাল একটা ফ্রেম। যদি সেখানে যদি আপনার শুধুমাত্র এই লেকটা আর এই পাহাড়টা থাকতো, সেটা কিন্তু অত বিশাল মনে হতো না যত সুবিশাল এই ফ্রেমটাকে মনে হচ্ছে, যে এই মাঝখানে 3-4টা লেয়ার আছে, এইটা আপনার মনের মধ্যে ফিল হচ্ছে। কিন্তু যদি এই পাথরটা না থাকতো তাহলে কি হতো, যে আপনি সরাসরি দেখতেন যে পানি আর মেঘ আর পানি আর উপরে পাহাড়, এর মধ্যে কিছু নেই, যে একটা বিশাল পার্থক্য। মানে পানি কিন্তু সবসময় নিচের দিকে থাকে, আর পাহাড়ের চূড়ার দিকে কিন্তু মেঘ থাকে, বা পাহাড়ের চূড়ার আরও উপরে মেঘ থাকে। তো এই দুইটা জিনিসকে আপনি যখন এক জায়গায় এনেছেন, তখন কিন্তু আপনাকে একটা জিনিস বা একটা এলিমেন্ট রাখতে হবে যেটা সেটা পার্থক্যটা বোঝানোর জন্য, যে এর মধ্যে কত বিশাল পরিমাণ দূরত্ব রয়ে গিয়েছে, সেই দূরত্বকে আপনি একীভূত করেছেন আপনার এই ছবিতে। তো এটা আপনার নিশ্চয়ই একটা কৃতিত্ব। এই কৃতিত্বটা বোঝাতে কিন্তু এই পাথরটা খুবই ভূমিকা রেখেছে। তার মানে যে একটা ফোরগ্রাউন্ড যদি থাকে তাহলে সাবজেক্ট অনেক সময় আরও বেশি সাবজেক্টের প্রতি একটা ডেপথ ডিটেল আমরা ফিল করতে পারি। তো আপনাকে এই রুল যে সবসময় ফলো করতে হবে তা না। আপনার যদি কোনো ডকুমেন্টেশনের কারণে ওই পাহাড়ের চূড়াটাই লাগতো, তখন কিন্তু এই পাথরের ছবি দেওয়াটা কিন্তু আবার খুবই অপ্রয়োজনীয় একটা কাজ হতো। মানে আমাদের যখন যেটা প্রয়োজন আমরা সেই অনুসারে কাজ করব। এই টেকনিকগুলো আমাদের প্রয়োজন অনুসারে আমরা ব্যবহার করব। এই টেকনিকগুলো আমাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করলে তাহলে আমরা আমাদের মেসেজটা আমাদের অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবো। এই যে দেখেন এইখানেও এই ঝর্ণার পানির সাথে এই সামনের 1-2টা পাথরের কিন্তু খুব একটা সম্পর্ক নাই, কিন্তু তারপরও এই
পাথরটা থাকার ফলে কি হয়েছে, আমরা একটা উপলব্ধি করতে পারছি যে কত দূর থেকে ঝর্ণাটা নেমে এসে পানি প্রবাহিত হচ্ছে, ফলে এই পর্যন্ত আর কি এসেছে। আপনি কি আমাকে একটা কথা বলেন, আপনার কি প্রথমে মনে হয়েছে যে এখানে খুব শাটার স্পিড খুব স্লো রেখে ছবিটা তোলা হয়েছে? এটা কিন্তু আপনার মনে হয়নি। আপনার মনে হয়েছে যে ঝর্ণার পানি তো আসলে এইভাবেই পড়ে। কারণ কি, আপনি এইরকম মুগ্ধতা আপনার সৃষ্টি হয়েছে কারণ এখানে কম্পোজিশনের মাধ্যমে একটা সুন্দর একটা চিত্র আপনার সামনে তুলে ধরা হয়েছে, এই জন্য। তো এখানে কিন্তু টেকনিক্যাল অ্যাসপেক্টের ব্যবহারও কিন্তু রয়েছে, এমন যে না তা নেই তা কিন্তু না। এখানে সুন্দর টেকনিক্যাল অ্যাসপেক্ট ব্যবহার করা হয়েছে। এখানে একটু ওভারকাস্ট সিচুয়েশনের জন্য খুব বেশি পরিমাণে আপনার ক্যালভিন বাড়ানো হয়নি, ক্যালভিন খুব কমই রাখা হয়েছে। তো এইরকম অনেক কিছুই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। আবার একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে ছবিটা তোলা হয়েছে। তো এরকম অনেক কিছুই কিন্তু ব্যবহার করা হয়েছে। কিন্তু আমরা যেটা প্রথমেই চিন্তা করছি যে সেটা হচ্ছে যে এত দূর থেকে পানি এসে আমাদের মানে মাটিতে পড়ছে, অনেক উঁচু উঁচু জায়গার ঝর্ণা থেকে পানিটা পড়ছে। এই ফিলটা আমাদের কীভাবে দিয়েছে, সামনের যে কয়েকটা পাথর আছে এই পাথরগুলো এই দূরত্বগুলোকে আমাদের বোঝাতে সাহায্য করেছে। তো এই জন্যই আর কি ত্রিমাত্রিক প্রেক্ষাপটে দ্বিমাত্রিক একটা ছবি তুলতে ফোরগ্রাউন্ড অ্যাড করাটা খুবই একটা গুরুত্বপূর্ণ। আবার এই যে এইখানে দেখেন একটা সাবজেক্টের একজন সাবজেক্টের ছবি তুলছেন আপনি, সেইখানে আপনি ফোরগ্রাউন্ডে এই যে আলু রাখা হয়েছে, এর ফলে কি হয়েছে যে এই লোকটা যে মানে একজন ব্যবসায়ী বা উনি যে আলু বিক্রি করেন সেই জিনিসটা আমরা আসলে খুব সহজে ধরতে পারছি। তো এইখানে যদি এটা না রেখে একদম সরাসরি ওনার একটা পোর্ট্রেট তোলা হতো তাহলে কিন্তু আমরা এই জিনিসটা ধরতে পারতাম না। এটাই হচ্ছে আমাদের আসলে এই ফোরগ্রাউন্ড অ্যাড করার হচ্ছে সুবিধাটা। এখন আরেকটা জিনিস আমরা কথা বলবো, সেটা হচ্ছে যে এই যে ছবিগুলো আছে এইখানে কিন্তু আমাদের ফোরগ্রাউন্ড হিসেবে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে ফোরগ্রাউন্ড হিসেবে আমরা দেখতে পাচ্ছি একটা রিফ্লেকশনকে তারা ফোরগ্রাউন্ড হিসেবে কল্পনা করেছেন। তো এই জিনিসটাও আমাদের আরেকটা রুলস, যে আমরা যদি কোনো জায়গায় কোনো রিফ্লেকশন বা কোনো সিমেট্রি পাই সেটাও কিন্তু আমাদের ছবিতে রাখা উচিত। আমাদের ছবিতে সেটা যদি থাকে তাহলে সেটা কিন্তু আমাদের জন্য খুবই একটা আই প্লিজেন্ট বা আই ক্যাচি একটা বিষয় পরিগণিত হবে। তো এইরকম আমরা আমাদের ছবিতে আসলে এই সিমেট্রি এবং ফোরগ্রাউন্ড এগুলো রাখার চেষ্টা করব। তারপর আবার যদি কোনো রিফ্লেকশন থাকে রিফ্লেকশনটা আমরা না কেটে রিফ্লেকশনটা রাখার চেষ্টা করব। এরপরে আরেকটা জিনিস, যে এইখানে কিন্তু ফোরগ্রাউন্ড না অন্য একটা যে এলিমেন্ট অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে যে সেটা বলা চলে ব্যাকগ্রাউন্ডও না, মানে একটা মানুষ অ্যাড করা হয়েছে। এর কারণটা কি, আপনি আপনার স্ক্রিনের মধ্যে মানুষের জায়গাটাতে একটা আঙ্গুল দিয়ে রেখে বাকি যদি ছবিটা দেখেন তাহলে কিন্তু এই ছবির বিশালত্ব, মানে এই ছবিটাতে যে একটা মানুষ না আছে যদি না থাকতো তাহলে কিন্তু ছবিটা একটু প্রাণহীন মনে হতো। আবার এই যে মানুষটা অ্যাড করার ফলে কি হয়েছে, মানুষটা অ্যাড করার ফলে দেখা যাচ্ছে যে আমাদের মনে হচ্ছে যে আচ্ছা এইরকম আমি যদি উল্টে যাই তাহলে আমি কি এরকম দৃশ্য দেখতে পারবো। এই যে একটা মেসেজ আমাদের মধ্যে তৈরি হয়েছে এই জিনিসটা, এইটা হচ্ছে আমাদের আরেকটা রুল, যে একটা ল্যান্ডস্কেপ ছবিতে আমরা চাইলে একজন মানুষ বা একটা দর্শক যদি আমরা অ্যাড করে দিতে পারি, বা একটা এলিমেন্ট যদি এখানে যদি মানুষের বদলে যদি একটা পশু বা পাখিও থাকতো তাহলেও আমরা একটা এলিমেন্ট যদি যোগ করে দিতে পারি তাহলে ছবিটা আমাদের জন্য বা ভিডিওটা আমাদের জন্য অনেক মানে একটা আন্তরিকতার সাথে মনে হবে। এই যে এখানেও দেখি যে এখানে যদি আপনি শুধু নীল আকাশ আর সাদা বালুর ছবিটা তুলতাম তাহলে কিন্তু এর মাঝখানে যে এটা যে কত বিশাল, এর মধ্যে যে কত বিশালত্ব এই জিনিসটা কিন্তু আমরা বুঝতাম না। তো আমাদের এই জিনিসটা অর্থাৎ এই যেখানে একটা নতুন এলিমেন্ট আমরা যোগ করেছি, একজন মানুষকে আমরা যোগ করেছি, এর ফলে কিন্তু আমাদের মেসেজটা আরও ক্লিয়ারভাবে এই বিশালত্বটা আরও বেশি খুব সুন্দরভাবে ফুটে উঠছে। এরপরের যে রুলটা সেটা হচ্ছে আমরা ছবিকে জোনে ভাগ করে বা লেয়ারে ভাগ করা। তো ছবি বা ভিডিওতে যদি জোন বা লেয়ার থাকে তাহলে দেখা যায় যে দর্শক একটা মানে খুব দ্রুত আপনার আপনার ওই সাবজেক্টকে মানে খুব দ্রুত নিতে পারবে, কারণ
তার প্রথমে যে ছবিতে যে জোনগুলো ভাগ করা আছে সেই জোনগুলোতে সে দেখবে যে আপনার কোন জোনের মধ্যে আপনার সাবজেক্ট আছে, সেখানে তার চোখটা আটকে যাবে, আর বাকি জোনগুলো থেকে সে কোনো মেসেজ খোঁজার চেষ্টা করবে না। তো এই জিনিসটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ মানে আমাদের নিয়ম। তো আজকে আমরা এই পর্যন্তই থাকবো। এর পরের পর্বে আমরা কথা বলবো আরও কিছু রুলস নিয়ে। তো সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।